আজকে আপনাদেরকে আবারও আমাদের এই বাংলাদেশ পুলিশের অনলাইন ভিত্তিক প্রথম পুলিশের পদোন্নতি যে চ্যালেঞ্জ ব্যাচ, এই চ্যালেঞ্জ ব্যাচে ট্রিক্স ভিত্তিক যে পদোন্নতি চ্যালেঞ্জ ব্যাচ, এই চ্যালেঞ্জ ব্যাচে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তা এবং অশেষ দয়ালু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে আমরা এই ডিএমপি অধ্যাদেশের টোটাল ধারা হচ্ছে 109টি, অধ্যায় হচ্ছে 7টি এবং এই ডিএমপি অধ্যাদেশটা 3 নং অধ্যাদেশ 1976 সালের। এই ইনফরমেশনগুলো নিয়ে নিছি। আর আমাদের এই প্রথম থেকে চতুর্থ অধ্যায়, এই প্রথম 4টা অধ্যায়ে 24টা ধারা আছে। এই 24টা ধারা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শিখব। আর পঞ্চম অধ্যায় প দিয়া শুরু 25 থেকে 35, এই পঞ্চম অধ্যায় শিখবো আমরা পুলিশ আইনের যে আলোচনাগুলো আছে, সেই আলোচনাগুলো এখানে আমরা কৌশলের মাধ্যমে শুধু স্থান পরিবর্তন করে দিয়ে আমরা শিখে যাব। শুধু ডিজিট গুলা 25 থেকে 35 আমরা মাথায় রাখবো পঞ্চম অধ্যায়। আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে ওই মানে শোভাযাত্রা, সমাবেশ, মিছিল, মিটিং এ যে সাধারণ পাবলিক যে ঝামেলাগুলা সৃষ্টি করত, সেই ঝামেলাগুলা কিভাবে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার নিয়ন্ত্রণ করত। হ্যাঁ, তাদের এই সকল প্রক্রিয়া আমাদের এই ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে। কত থেকে কত ভাই? 35 শেষ, পঞ্চম অধ্যায়ে প দিয়া শুরু সবকিছু, পুলিশ কমিশনার সবকিছু প দিয়া। তাহলে এখানে হচ্ছে 36 থেকে কত হবে? 45। ষষ্ঠ না 46 না 45 হবে। 36 থেকে 45 হবে। পঞ্চম অধ্যায় হচ্ছে 35 পর্যন্ত, 25 থেকে 35। তাহলে 35 শেষ, ওইখানে ষষ্ঠ অধ্যায় হবে 36 থেকে 45। কারণ সপ্তম অধ্যায় 46 থেকে 109। এই হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়। আর সপ্তম অধ্যায় হচ্ছে সপ্তমে শতে শাস্তি, শতে হচ্ছে শাস্তি। এই শাস্তি এবং কার্যপদ্ধতি আমরা যারা পুলিশ অফিসার আছি, এই ডিএমপি মধ্যে যারা আপনার অপরাধ করবে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। 46 থেকে 109 ধারার মধ্যে যে সকল ধারা আছে, আমরা আলোচনা যাবে আগামীকালকের ক্লাসে, ওগুলা পাবেন সপ্তম অধ্যায়ের আলোচনা। এবং ওই অপরাধগুলা থেকে মানে কিভাবে এগুলা প্রতিরোধ করা যায়, নির্মূল করা যায়, তার জন্য আপনি পুলিশ অফিসার হিসেবে যেই সকল কার্যক্রম গ্রহণ করবেন, সেই সকল কার্যক্রম বা কার্যপদ্ধতি অর্থাৎ শাস্তি কার্যপদ্ধতি দুইটাই হচ্ছে সপ্তম অধ্যায়ের আলোচনা ডিএমপি অধ্যাদেশের। এটা আমাদের আলোচনা করা হয়েছে কত থেকে ভাই? 46 থেকে 109 ধারা। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তাহলে প্রথম থেকে চতুর্থ অধ্যায় একটা ট্রিক্সে, আর বাকি বিষয়গুলো পুলিশ আইনের আলোকে আমরা সবকিছু কিন্তু শেষ করে ফেলবো 46 থেকে 109। এখন এই যে ডিএমপি অধ্যাদেশটা, এই ডিএমপি অধ্যাদেশটা কিন্তু 1976 সালে ঢাকা মহানগরী, 1976 সালে 3 নং ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ হিসেবে কিন্তু অভিহিত হবে। ঠিক আছে? এবং এই মানে অধ্যাদেশটার উদ্দেশ্য হচ্ছে ডিএমপি পুলিশ কমিশনার মহোদয় বা পুলিশ কমিশনার স্যার যে পুলিশ সদস্যদের নিয়ে যেই ডিএমপি পুলিশ বাহিনী গঠন করে, এই পুলিশ বাহিনী যদি ওই ডিএমপির যে অরাজকতা এইগুলা নির্মূল করতে পারতেছে না, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করার জন্য এই আইনের যেই সকল বিষয়াদির আলোচনা আছে, এই সকল বিষয় এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইনের উদ্দেশ্য হচ্ছে এটা, অর্থাৎ আলাদা স্বতন্ত্র বাহিনী গঠন করা এবং ওই স্বতন্ত্র বাহিনীর সদস্য, আলাদা স্বতন্ত্র বাহিনী বলতে ডিএমপি অধ্যাদেশ, এবং অন্য ইউনিট থেকেও যে পুলিশ সদস্য এনে এখানের যে ঝামেলাগুলো সৃষ্টি হবে তা যে নির্মূল করা যাবে, নিয়ন্ত্রণ করতে পারবে, এই সকল বিধান এখানে আলোচনা করা হয়েছে। এই আইনের মূল কার্যক্রম বা মূল বক্তব্য হচ্ছে এটা। তাহলে আমরা অলরেডি আজকে ক্লাসের শুরুতে স্টার্টিং এ আমরা জেনে গেলাম ডিএমপি অধ্যাদেশের বেসিক কনসেপ্ট। প্রত্যেকটা আইন শুরুতেই আমরা প্রথমে কিন্তু আমাদের ওই আইন সম্পর্কে একটু আমরা বলে নিই, ওই আইন সম্পর্কে আমরা একটা সুস্পষ্ট ধারণা নিয়ে নিই। আমি বোর্ডে গেলে আপনারা একবারে ক্লিয়ার হবেন, প্যারা নাই, কোনো প্যারা নাই। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার ভাবে কয়জন বুঝছেন? আমি খুব সহজ ভাবে আপনাদের বুঝাইতে পারছি, এরকম কয়জন বুঝছেন? খুব সহজ ভাবে বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা মোটামুটি একটা পজিশন দাঁড় করাই ফেলছি এই
10 মিনিটের বক্তব্যে আমরা মোটামুটি একটা পজিশন দাঁড় করে ফেলছি। মানে এই যে ডিএমপি অধ্যাদেশটা আছে, ডিএমপি অধ্যাদেশের 109টা ধারার মানে মাজা আমরা ভেঙে দিছি এই 10 মিনিটের আলোচনায়। এখন কোন জায়গা থেকে কি আসবে আমরা কিন্তু ব্রেনে ক্যাচ করে ফেলছি, এর বাইরে আসার পসিবিলিটি নাই, কোনো সুযোগ নাই। কারণ 109টা ধারার উপরে আমাদের ফুল কনসেন্ট্রেশন, ফুল ফোকাস। তাহলে আসেন আমরা এখন আলোচনার গভীরে নিবিড়ে প্রবেশ করি। কি লোড হয়ে যাচ্ছে? কৌশলটা কিন্তু মাথায় রাখেন, যে কৌশলটা শিখাইছি, যে ট্রিক্সটা এখন, একটা ট্রিক্সে যে আমরা 45টা ধারার বিষয় পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের যে 24টা ধারা আছে, 24টা ধারা একটা ট্রিক্সের মাধ্যমে ভেঙে আজকে বুঝাই দিব। ইভেন পরের বিষয়গুলো আপনাদের পুরো আলোচনা করে আজকে ক্লিয়ার করে দিব, একবারে ইজি। ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিএমপি অধ্যাদেশ। এই ডিএমপি অধ্যাদেশের টোটাল 7টা অধ্যায়, এর মধ্যে 4টা অধ্যায় আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শিখেছি। সেই ট্রিক্সটাকে আমি বোর্ডে উপস্থাপন করে খুব সহজভাবে আপনাদের ব্রেনে গেঁথে দেওয়ার চেষ্টা করতেছি। আমি আশা রাখছি আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করেন, প্রত্যেকেই ক্লাসের বিষয়বস্তু খুব সহজেই ব্রেনে নিয়ে নিতে পারবেন। আমাদের একটা মাত্র ট্রিক্সে এই ডিএমপি অধ্যাদেশের 4টা অধ্যায় মনে রাখতে পারবো। এখন দেখি সেই ট্রিকটা কি। এই ট্রিকটার 2টা অংশ আছে। 1 নাম্বার ট্রিকের প্রথম অংশটা আমরা একটু লিখি। প্রথম অংশ হচ্ছে বিশেষ পুলিশের আদেশে বিশেষ পুলিশের আদেশে শাস্তি 24 ঘন্টায় অনুমতি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এটা আমরা প্রথম অংশ নিলাম। এই ট্রিক্সটার আমাদের 2টা অংশ আছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এখানে আমাদের আলোচনা করা হয়েছে প্রথম অংশে 10 ধারা থেকে 14 ধারা পর্যন্ত, অর্থাৎ এই 5টা ধারার আলোচনা এখানে অন্তর্নিহিত আছে। তো এই যে বিশেষ পুলিশ, এই বিশেষ পুলিশটা হচ্ছে 10 ধারা। তারপরে আদেশ, এটা হচ্ছে 11 ধারা। শাস্তি, এটা হচ্ছে 12 ধারা। 24 ঘন্টায়, এটা হচ্ছে 13 ধারা। অনুমতি, এটা হচ্ছে 14 ধারা। তাহলে আমাদের যে 1 নাম্বার যে ট্রিকটা, এই ট্রিকটাকে আমরা ভেঙে উপস্থাপন করেছি বিশেষ পুলিশের আদেশে শাস্তি 24 ঘন্টায় অনুমতি। শুধু এই কথাটা আমরা মনে রাখলে এই 1 নাম্বার ট্রিকের প্রথম যে অংশ, এই অংশের বিষয়বস্তুগুলো ক্লিয়ার ভাবে মনে রাখা সম্ভব। এখন এটাকে একটু বিশ্লেষণ করি। আমরা তো ডিএমপি অধ্যাদেশ পড়তেছি, তাই না? এখানে তো আমরা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এইগুলা বলবো না, আমরা পুলিশ কমিশনার এই শব্দটা ইউজ করব, তাই না? এটা তো আমরা সবাই জানি, পুলিশ কমিশনার এই শব্দটা যে ইউজ করব। তো এটা আমাদের যেহেতু জানা আছে, তাহলে আমাদের এই যে বিশেষ পুলিশের যে বিষয়টা, অর্থাৎ ডিএমপির যে পুলিশ কমিশনার মহোদয় আছেন, উনি ডিএমপিতে যত ধরনের মানে সমস্যার সৃষ্টি হবে, উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হবে, সেই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তার যে ডিএমপি পুলিশ বাহিনী আছে, তার ডিএমপি সদস্যদের নিয়ে, তাদেরকে ছাড়াও অন্য কোনো ইউনিট থেকে বা উনি কোনো ব্যক্তিকে সহায়ক পুলিশ অফিসার হিসেবে বা বিশেষ পুলিশ হিসেবে নিয়োগ দিতে পারেন। এই পুলিশ কমিশনার যে এই বিশেষ পুলিশ নিয়োগ দেয়, উদ্ভূত পরিস্থিতিতে দিতে পারেন, এই সম্পর্কিত বিধান আমাদের এই 10 ধারায় বর্ণনা করা হয়েছে। তাহলে এই বিশেষ পুলিশটা আবার আমাদের পুলিশ আইনের 17 ধারায়ও কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে আমরা 17 ধারায় কিন্তু এই আলোচনাটা পাইছি। ওখানে কিন্তু বিশেষ পুলিশ পুলিশ সুপার মহোদয়, ওই জেলার পুলিশ সুপার মহোদয়, জেলার ক্ষেত্রে পুলিশ সুপার মহোদয় কিন্তু
এই বিশেষ পুলিশ নিয়োগের আদেশটা দিয়ে থাকে। তাহলে আমরা এই বিশেষ পুলিশ দিয়া এটার বক্তব্যটা কি, আমরা বক্তব্যটা বা যেই ভাষ্যটা, আমাদের মূল বইয়ে যে ভাষ্যটা, এটা কি আমরা বুঝতে পারছি ভাই? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আচ্ছা, একটু কুইক রেসপন্স করবেন, কারণ আমি আপনাদের ক্লাসটা যত দ্রুত শেষ করতে পারবো তত দ্রুতই আপনাদের কষ্ট কম হবে। মাত্র হাতে গোনা কয়েকজন রেসপন্স করছেন, তার মানে বাকিরা একটু অমনোযোগী আছেন। আগায় নিচ্ছি আমি সামনের দিকে। আপনারা ক্লাসটা পরবর্তীতে যারা অমনোযোগী আছেন, বিভিন্ন কাজে এঙ্গেজ আছেন, পরে দেখে নেবেন। তারপর হচ্ছে আদেশ। আমাদের তো এই পুলিশ কমিশনার স্যারকে নিয়ে আমাদের এই ডিএমপি অধ্যাদেশের আলোচনা হবে। তাহলে এই আদেশটা কে দিবে? পুলিশ কমিশনার দিবে। এটা কিসের আদেশ? অর্থাৎ পুলিশ কমিশনার মহোদয় ওই সরকারি প্রয়োজনে, প্রয়োজনীয় সরকারের প্রয়োজনে বিভিন্ন প্রশাসনিক আদেশ দেওয়ার ক্ষমতা উনি রাখেন। তাহলে এই আদেশটা হচ্ছে প্রশাসনিক আদেশ, তাই না? তাহলে পুলিশ কমিশনার মহোদয় সরকারি কাজের স্বার্থে ওই উদ্ভূত পরিস্থিতিতে, এই যে বিশেষ পুলিশের যে বিষয়টা বললাম, এখানে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, এরকম উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ অফিসার বিভিন্ন প্রশাসনিক যেই আদেশ, এই প্রশাসনিক আদেশ দানের ক্ষমতা উনি রাখেন। এটা হচ্ছে 11 ধারা। আমি কি বুঝাইতে পারছি? ডিএমপি অধ্যাদেশের 11 ধারা। আমি ইতিমধ্যে বলেছি আপনাদের এই ডিএমপি অধ্যাদেশের 4টা অধ্যায়ের মধ্যে 24টা ধারা আছে। এই 24টা ধারার মধ্যে প্রথম ধারাটা কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। প্রথম ধারাটা সম্পর্কে বলেছি যে এটা 1976 সালের ৩ নং ঢাকা মেট্রো, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ হিসেবে অভিহিত হবে। এই আইনটা বা এই অধ্যাদেশটা প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন। স্বতন্ত্র মানে আলাদা পুলিশ বাহিনী গঠন, জেলার জন্য আলাদা, তাদের জন্য আলাদা, এবং তাদের পুলিশ সদস্যদের যে কার্যক্রম, তার এই কার্যক্রমের বিষয়বস্তুগুলো এই অর্ডিন্যান্সে বা এই অধ্যাদেশে অন্তর্নিহিত আছে। এটা এক ধারায় বিষয়বস্তু। পরবর্তীতে আমি আপনাদের বলেছি 2 থেকে 9 ধারা পর্যন্ত বাতিল, আপনার পড়ার প্রয়োজন নেই। এখানে অযথা কুলুর বুলোদের মতো পরিশ্রম করে লাভ নাই এই এই অধ্যাদেশ নিয়ে। তো এই অধ্যাদেশের যে প্রয়োজনীয় যে অংশগুলো আছে, সেই অংশগুলো আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শিখেছি। একটা ট্রিক্সের 2টা অংশ। একটা অংশ আমি বলছি বিশেষ পুলিশের আদেশে শাস্তি 24 ঘন্টায় অনুমতি। এই কথাটা মনে রাখলে আমরা চতুর্থ যেই 4টা অধ্যায় আছে, এই অধ্যায়ের অর্ধেক আমাদের পড়াশোনা শেষ। আমরা অলরেডি বিশেষ পুলিশ সম্পর্কে বুঝাইছি, আদেশ সম্পর্কে বুঝাইছি, এখন শাস্তি। এই শাস্তি সম্পর্কে 12 ধারায় বলা আছে ডিএমপি অধ্যাদেশের, আর 7 ধারায় আমাদের পুলিশ আইনে কিন্তু বলা আছে। অর্থাৎ আমি আপনাদের বলেছি এই পুলিশ আইনটা পড়লে আমাদের ডিএমপি অধ্যাদেশটা একবারে ক্লিয়ার ভাবে পড়া হয়ে যায়। সুতরাং আপনারা এই পুলিশ আইনের যেই শাস্তি, যেইভাবে যেই বর্ণনা দেওয়া আছে, সেই বর্ণনাগুলা দিয়া যদি আপনি 12 ধারার বিষয়বস্তু আলোচনা করেন, কোনো ভুল হবে না। 12 ধারা যদি দিয়ে দেয়, যদি ডিএমপি অধ্যাদেশের আলোকে যদি আসে, আপনি পড়ছেন ধরেন পুলিশ আইন, ওই পুলিশ আইনের বিষয়বস্তুগুলাই কিন্তু এখানে কৌশলে উপস্থাপন করবেন, কিন্তু ধারাটা লিখবেন আপনি 12 ধারা। আমি বুঝাইতে পারছি মনে হয়। তারপর আরো স্ট্র্যাটেজি তো আসছে সামনে, পিকচার আবি বাকি হ্যাঁ। তো এখন আপনার এই যে 24 ঘন্টার যে বিষয়টা, এখানে আমি 24 ঘন্টা দিচ্ছি, এটা হচ্ছে 13 ধারা হচ্ছে ডিএমপি অধ্যাদেশের, আর পুলিশ আইনের হচ্ছে 22 ধারা। আমরা যে অন ডিউটি বা 24 ঘন্টার জন্য সর্বক্ষণ নিয়োজিত থাকি, এটা পুলিশ আইনের 22 ধারায় আছে, আর ডিএমপি অধ্যাদেশের 13 ধারায় আছে। আমরা বুঝছি এই পর্যন্ত ভাই? আশা করি আমরা এই পর্যন্ত বুঝে ফেলছি। আর অনুমতির যে বিষয়টা, এটা হচ্ছে যে আমরা পুলিশ আইনের 9 ধারা পাইছিলাম না, যে অনুমতি ব্যতীত কেউ ইস্তফা বা অবসরে যাইতে পারবে না 2 মাস আগে, এরকম একটা পাইছিলাম না? 2 মাস আগে, কিন্তু এখানে 2 মাস আগে কথাটা নাই ডিএমপি অধ্যাদেশে। এখানে বলছে শুধু যে পুলিশ কমিশনারের লিখিত অনুমতি ব্যতীত কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না, অর্থাৎ অবসরে যাওয়ার বিধান আর কি নাই। তাহলে আমি কি এই পর্যন্ত আপনাদের বুঝাইতে পারছি ভাই? এই বিষয়গুলো ক্লিয়ার, এই কনসেপ্টগুলা?
এখন আমরা দ্বিতীয় অংশটা যাই। 1 নাম্বার ট্রিকের দ্বিতীয় অংশটা যাই, তাহলে আমাদের চতুর্থ যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় শেষ হয়ে যাবে। এখন আমাদের দ্বিতীয় অংশটা নিয়ে একটু আলোচনা করি, খুব শর্ট টাইমের মধ্যে দেখবেন শেষ হয়ে যাবে। দ্বিতীয় অংশের মধ্যে আমরা বলছিলাম দায়িত্বজন শ্রীমান সংবাদ তুলে, এই কথাটা মনে রাখবেন শুধু। দ্বিতীয় অংশে দায়িত্বজন শ্রীমান সংবাদ তুলে, দাঁড়ান, দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ, এখানে আপনি শুধু মনে রাখবেন দায়িত্বজন শ্রীমান সংবাদ তুলে। এখন দায়িত্বজন শ্রীমান সংবাদ যে তুলে, শ্রীমান তো একটা ব্যক্তি, সে সংবাদ তুলে কি কিসের কিসের সংবাদ তুলে? সে ব দিয়া দুইটা বিষয়ের সংবাদ তুলে। ব দিয়া তুলে হচ্ছে বেওয়ারিশ সম্পত্তি, ও ব দিয়া হচ্ছে মিথ্যা বাটখারা বা অবৈধ বাটখারার বিষয়ে সংবাদ তুলে। মিথ্যা বাটখারা, বাটখারা। এখানে আলোচনা হচ্ছে আমাদের 15 থেকে একেবারে 25 ধারা পর্যন্ত, সরি 24 ধারা পর্যন্ত, 15 থেকে 24। এই ট্রিক্সের মাধ্যমে আমরা পুরো চতুর্থ অধ্যায় আমাদের শেষ। দায়িত্ব অর্থাৎ এই যে দায়িত্ব কর্তব্য আছে আমাদের ডিএমপিতে যারা আমরা পুলিশ সদস্য কর্মরত আছি, তাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এই 15 ধারায়, পুলিশ আইনে হচ্ছে 23 ধারায়, আর তাদের দায়িত্ব কর্তব্য শুরু হয়েছে কি এই 15 ধারা থেকে। আমি কি বুঝাইতে পারছি ভাই? 15 ধারায় হচ্ছে ডিএমপির যে পুলিশ সদস্য আছে তাদের দায়িত্ব কর্তব্য। আর এই যে এই জন দিয়া বোঝানো হয়েছে 16 ধারা, শ্রী দিয়া বোঝানো হয়েছে 17 ধারা, মান দিয়া 18 ধারা, সংবাদ দিয়া 19 ক ধারা, তুলে এটা হচ্ছে তল্লাশি। মূলত তুলের আরেক নাম হচ্ছে তল্লাশি, এটা আপনাদের জাস্ট বাক্যটা মিলানোর জন্য ইয়ে করছি। তল্লাশি হচ্ছে 20 ধারা। আর বেওয়ারিশ, এটা হচ্ছে বেওয়ারিশ সম্পত্তি হচ্ছে ওই 21 আর 23, দুইটা বেজোর বাতিল করছিলাম আমি। এটা হচ্ছে বেওয়ারিশ হচ্ছে আপনার 22 আর মিথ্যা বাটখারা হচ্ছে 24। এই হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যন্ত আপনাদের পড়াশোনা শেষ। এই পর্যন্ত আমি ভাঙছিলাম মনে হয় এখানে, এই 16টা ভাঙানো হয়নি। 16টা বলি। 16টা হচ্ছে জনসাধারণের প্রতি এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রতি পুলিশ কমিশনারের আদেশে আপনি পুলিশ অফিসার বা পুলিশ সদস্য যাদেরকে গ্রেফতার করছেন জনসাধারণ, তাহলে জনসাধারণের প্রতি এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য কি? এটা হচ্ছে 16 ধারা ডিএমপি অধ্যাদেশে। তাহলে জন দিয়া বোঝানো হয়েছে জনসাধারণ এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রতি দায়িত্ব কর্তব্য। 15 ধারায় হচ্ছে দায়িত্ব কর্তব্য, ঠিক আছে, এটা ওই যে নরমালি আমাদের পুলিশের 23 ধারা যে টাইপের দায়িত্ব কর্তব্য, এই টাইপের দায়িত্ব কর্তব্য রাজপথে কি ধরনের আপনাদের দায়িত্ব কর্তব্য আছে, এটা হচ্ছে 15 ধারার আলোচনা ডিএমপি অধ্যাদেশের। আর 16 ধারায় হচ্ছে জনসাধারণের এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রতি আপনি ডিএমপিতে কর্মরত আছেন, আপনার দায়িত্ব কর্তব্য কি? এটা হচ্ছে কি ভাই 16 ধারা জন। তারপর হচ্ছে শ্রীতে হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী আপনি পুলিশ অফিসার বা পুলিশ সদস্য হিসেবে আপনার করণীয় কি, এই আলোচনা হচ্ছে 17 ধারা শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে। শ্রীতে শৃঙ্খলা। আচ্ছা, মানতে হচ্ছে মান্য করার বিষয়টা, অর্থাৎ পুলিশ কমিশনার মহোদয়ের কাছ থেকে তো হাইকমান্ড আসে ডিএমপি অধ্যাদেশের ক্ষেত্রে। তো পুলিশ কমিশনারের যে নির্দেশনা অনুযায়ী পুলিশ অফিসার যে আপনার ইনচার্জ থাকবে, সে আপনাকে যে নির্দেশ দিবে যুক্তিসঙ্গত নির্দেশ আপনি মানতে বাধ্য। এটা পুলিশ আইনের 23 ধারায় আছে পুলিশের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। আর এখানে 18 ধারায় কিন্তু এই জিনিসটা বলছে মান বলতে মান্য করার বিষয়টা বোঝানো হয়েছে। আমি কি বুঝাইতে পারছি মানের বিষয়টা? যুক্তিসঙ্গত যেই
যুক্তিসঙ্গত যে আদেশটা আছে, নির্দেশটা আছে, সেটা আপনি মান্য করতে হবে, পালন করতে হবে। সংবাদ 19 ক সংবাদের বিষয়টা আমরা পুলিশ আইনের 24-এ আমরা পড়ছিলাম যে ম্যাজিস্ট্রেটকে সকল অপরাধের সংবাদ জানাইতে হবে। আর ডিএমপি অধ্যাদেশে 19 কতে বলছে যে কোনো অপরাধের সংবাদ পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন 19 ক ধারায়। আর 20 ধারায় হচ্ছে তুলের হচ্ছে তল্লাশি, তুলের আর একটা ত দিয়ে তল্লাশিটা আমি বুঝাই দিছি আপনাদের। তাহলে ডিএমপি অধ্যাদেশে রাজপথে যে যদি কোনো ব্যক্তিকে সন্দেহজনকভাবে আপনার মনে হয়, তাহলে রাজপথে আপনি তাকে তল্লাশি করতে পারবেন সন্দেহজনক মনে হলে। এই যে রাস্তায় তল্লাশি করার যে বিধান ডিএমপিতে যে পুলিশ সদস্যরা করে, এই 20 ধারার ক্ষমতা বলেই করে। তাহলে আমরা এই 20 ধারায় হচ্ছে তল্লাশি কার্যক্রমটা, এটা আমরা মনে হয় বুঝতে পারছি, ঠিক কিনা? তারপরে এই যে বেয়ারিশ সম্পর্কিত বিষয়, এই বেয়ারিশ সম্পর্কিত 22 ধারায় বলছে ডিএমপি অধ্যাদেশে, আর 25 থেকে 27 ধারায় এই বেয়ারিশ সম্পর্কিত আলোচনা পুলিশ আইনে আমরা পাইছি 25 থেকে 27। তো পুলিশ আইনে বেয়ারিশ সম্পত্তির যে 25 থেকে 27 এর যে আলোচনাটা পাইছি, আর 523 থেকে 525 এর যে আলোচনাটা পাইছি সিআরপিসি তে, 523 থেকে 525 এই আলোচনাটাই বেয়ারিশ সম্পত্তিটা আমরা এখানে বলে দিব। এটা কি আমার বলার প্রয়োজন আছে? বেয়ারিশ সম্পত্তির আলোচনাটা আমার মনে হয় প্রয়োজন নাই, কারণ আপনারা কিন্তু এই বেয়ারিশ সম্পত্তির আলোচনাটা আগে পেয়েছেন, সুতরাং এটা নিয়ে আমি টাইম ওয়েস্ট করার কিছু নাই। তাহলে মিথ্যা বাটখারা, এই মিথ্যা বাটখারা আবার সিআরপিসি 153 ধারাতেও বলা আছে। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এখানে বলা হয়েছে কোনো পুলিশ অফিসার যদি এই ডিএমপি এলাকায় কোনো অবৈধ বাটখারা বা মিথ্যা বাটখারা, ত্রুটিপূর্ণ বাটখারা এই টাইপের বিষয় সম্পর্কে জানতে পারে, তখন উক্ত স্থানে কিন্তু বিনা পরোয়ানায় উনি তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারেন, অবৈধ বাটখারার যদি উনি সন্ধান পান কোনো পুলিশ অফিসার। এখানে শুধু পুলিশ অফিসারের কথা বলা হয়েছে, সিআরপিসি তে ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর এখানে একজন এসআইও পারবে, একজন পুলিশ সদস্যও পারবে। পুলিশ সদস্য তো পিআরবি মোতাবেক একজন পুলিশ অফিসার। তাহলে আপনি যদি অবৈধ বাটখারা তল্লাশি করেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে, এটা বৈধ হবে। এটা হচ্ছে এই ডিএমপি অধ্যাদেশের 24 ধারার আলোচনা। তাহলে এই ট্রিক্সের মধ্য দিয়ে আমি আপনাদেরকে পুরো ডিএমপি অধ্যাদেশের 4টা অধ্যায় শেষ করাই দিলাম। কি আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা, মোটামুটি আপনারা যে কয়জনই আছেন ধন্যবাদ, আসলে আপনাদের ধৈর্যের প্রশংসা সবসময় আমি করি। আচ্ছা, আমি এখন একটু পঞ্চম অধ্যায়টা একটু বোর্ডে বুঝাই দিই ভাই, তাহলে আরো আরো সহজ হবে আপনাদের জন্য। দেখেন, পঞ্চম অধ্যায় ডিএমপি অধ্যাদেশের পঞ্চম অধ্যায় আমরা বোর্ডে উপস্থাপন করতেছি। ডিএমপি অধ্যাদেশের পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় হচ্ছে প দিয়া ছড়াছড়ি, সবকিছু হচ্ছে প দিয়া। কেমন? পঞ্চম অধ্যায় হচ্ছে প দিয়া, অর্থাৎ পুলিশ কমিশনার পুলিশ রেগুলেশন বিধিমালা, পুলিশ রেগুলেশনস বিধিমালা, এটা হচ্ছে জিএমপি অধ্যাদেশের পঞ্চম অধ্যায়ের আলোচনা, পুলিশ রেগুলেশনস বিধিমালা। প দিয়া শুরু, পুলিশ রেগুলেশনস বিধিমালা। এখানে হচ্ছে কত থেকে কত ধারা ভাই? 25 থেকে প দিয়া 25, প দিয়া 35 ধারা এই পর্যন্ত আলোচনা। এর মধ্যে আবার 25 থেকে 30 ধারা লাগে আমাদের, 31 থেকে 35 ধারা হচ্ছে বাতিল। এইগুলো হচ্ছে বাতিল, এই ধারা বাতিল, আপনার মনে করবেন যে নাই। তাহলে পুলিশ রেগুলেশনস বিধিমালা এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় পুলিশ রেগুলেশনস বিধিমালা। এই পুলিশ রেগুলেশনস বিধিমালার যেই 25 ধারা আছে, এই 25 ধারাতে বলছে যে এই যে পুলিশ রেগুলেশন পিআর সংক্ষেপে রাখলাম, এই পিআর প্রস্তুত করার ক্ষমতা কার? পুলিশ কমিশনারের আছে, ডেপুটি কমিশনার।
পুলিশ কমিশনার সংক্ষেপে লিখলাম। তাহলে এই পিআর প্রস্তুত করার ক্ষমতা পুলিশ কমিশনার আছে। এটা আমরা একটা কৌশলে মনে রাখবো। এখানে কয়টা উপবিধি আছে? ক থেকে ব্যঞ্জন বর্ণের ক থেকে ধানের দ, বর্তমান সরকার যে ক্ষমতা আছে যে প্রতীক নিয়ে, এই ধানের দ, এই কয়টা উপবিধি আছে এই 25-এ। আর 26ও আমাদের প দিয়া। 26-এ বলা হয়েছে প্রতিবন্ধক। এই প্রতিবন্ধক দিয়ে বোঝানো হয়েছে আমাদের পুলিশ কমিশনার স্যার যদি মনে করেন রাস্তায় প্রতিবন্ধকের প্রয়োজন আছে, তাহলে তার অধস্তন পুলিশ অফিসারকে দিয়ে প্রতিবন্ধক প্রস্তুত করার ক্ষমতা দিতে পারে, রাস্তায় যদি প্রতিবন্ধক দেওয়ার প্রয়োজন মনে করেন। এটা হচ্ছে 26 ধারা। এখন এই যে 27, 28, 29, 30, এই 27 ধারার আলোচনা হচ্ছে 30 সডাইফেন কয়ের 1, পুলিশ আইনের 30 কয়ের 1 আলোচনা করে দিবেন, তাইলেই হয়ে গেল 27। 28 ধারা আলোচনা করে দিবেন পুলিশ আইনের 30-এর 1 থেকে 4 যে উপধারাগুলো আছে এটার আলোচনা করে দিবেন। আর 29 ধারা 30 সডাইফেন কয়ের 2 এর আলোচনা করে দিবেন, যে বক্তব্যগুলো শিখছেন। আর 30 হচ্ছে এখানে সংরক্ষিত একটা বিষয় আছে 30 ধারা, সংরক্ষিত। অর্থাৎ পুলিশ কমিশনার ওই সরকারি কাজের স্বার্থে জনসাধারণের ব্যবহার্য যে রাস্তা এবং ব্যবহার্য যে স্থাপনা আছে বা স্থান আছে, ওইটা সরকারি কাজের স্বার্থে পুলিশ কমিশনার স্যার তার অধস্তন পুলিশ অফিসারকে দিয়ে সেটা সংরক্ষিত রাখতে পারে। এই সংরক্ষিত রাখার বিষয়টা হচ্ছে 30 ধারা, মানে সেফ রাখার জন্য, নিরাপদকরণ করার জন্য 30 ধারা। তাহলে আমরা এই পঞ্চম অধ্যায়ের 25-26 পদ দিয়া পুলিশ রেগুলেশনস আর 26 পদ দিয়া প্রতিবন্ধক, 27 হচ্ছে 27, 28, 29 এই পুলিশ আইনের যে আলোচনাগুলো আছে এগুলা। তাহলে 27 ধারা 30-এর কয়ের একে মূলত বোঝানো হয়েছে ডিএমপি অধ্যাদেশের মধ্যে ডিএমপির ঢাকা মেট্রোপলিটন এলাকায় যখন শোভাযাত্রা, তারপরে সমাবেশ, মিছিল মিটিং অনুষ্ঠিত হবে, সেই মিছিল মিটিংয়ে যদি কেউ উচ্ছৃঙ্খল আচরণ করে তাদেরকে শৃঙ্খলাপূর্ণ আচরণে নিয়ে আসার জন্য আদেশ দিতে পারবেন বা নির্দেশ দিতে পারবেন। এটা হচ্ছে 27 ধারা, পুলিশ আইনের 30-এর কয়ের 1 ধারা। কি আমি মনে হয় বুঝাইতে পারছি। 28 ধারা 30-এর কয়ের 4, এই যে তারা ডিএমপি অধ্যাদেশে যেই শোভাযাত্রা, মিছিল মিটিং তারা যে করবে, এই ওরা যে কিভাবে করবে, এই সকল বিষয় নির্দেশ দানের ক্ষমতা কিন্তু ওই পুলিশ কমিশনার রাখেন, এবং তারা যদি এর ব্যত্যয় ঘটায় সেটা নিষিদ্ধ করার ক্ষমতাও এই 30 ধারায়, এই 28 ধারায় কিন্তু নিষিদ্ধ, 29 ধারা কিন্তু নিষিদ্ধ করতে পারেন, যেটা অবৈধ জনতা বা অবৈধ সমাবেশ হিসেবে বিবেচিত হয়। এটা 30-এর কয়ের 2 আছে, আর এখানে 29 ধারায় বলা হয়েছে। আর 30 ধারায় তো সংরক্ষিতর বিষয়টা বুঝাইলামই। তাহলে আমার মনে হয় আপনারা পুরো পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু ক্লিয়ার হয়েছেন। আর 31 থেকে 35 ধারা হচ্ছে বাতিল। কি আমার 35 ধারা পর্যন্ত পড়ানো শেষ না ভাই? তাহলে শেষ। এখন তাহলে ফোন করে দিই, তাহলে আপনাদের আজকে ষষ্ঠ অধ্যায় শেষ। ষষ্ঠ অধ্যায় জাস্ট 1 মিনিটের আলোচনা। ষষ্ঠ অধ্যায় নিয়ে আমাদের কোনো সে নাই। ষষ্ঠ অধ্যায় মূলত বলা হয়েছে জনসাধারণের যে নিরাপত্তা দেওয়ার যে বিধানটা, ঠিক আছে, জনসাধারণের নিরাপত্তা সম্পর্কিত বিধান, এই বিধান সম্পর্কেই মূলত এখানে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে কত থেকে কত ধারায় আলোচনা ভাই? 36 থেকে 45 ধারা। 45। হ্যাঁ, এই যে দেখেন ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের আলোচনা 35 থেকে, সরি 36 থেকে 45 ধারা। এখানে আমাদের বাতিল হচ্ছে 37 ধারা বাতিল, আর 41 থেকে 45 ধারা বাতিল। এগুলো হচ্ছে বাতিল ধারা। তাহলে আমাদের শুধু কাজে লাগবে হচ্ছে 36 ধারা। এই 36 ধারাটা হচ্ছে অতিরিক্ত পুলিশ, অতিরিক্ত পুলিশ। এটা আবার পুলিশ আইনের কত ধারায় আছে? 13 ধারায়। আর 37 ধারা বাতিল 38, 39, 40, এই তিনটা ধারা একসাথে পড়তে হবে।
38 39 40 এখানে হচ্ছে তিন ধরনের লোককে, তিন ধরনের ব্যক্তিকে অপসারণ। এই ষষ্ঠ অধ্যায়ে এসে আপনারা তিন ধরনের ব্যক্তিকে যে অপসারণ করা যায়, পুলিশ কমিশনার যে অপসারণ করতে পারে মেট্রো এলাকা থেকে, এটা হচ্ছে 38 39 40 এই তিনটা ধারার আলোচনা। একসাথে পড়বেন। তিন ধরনের ব্যক্তিকে অপসারণ 38 39 40। 36 নম্বর ধারা অতিরিক্ত পুলিশ। আমরা জানি যে পুলিশ কমিশনার স্যার যদি জনসাধারণের কাছ থেকে আবেদন পায়, সেই আবেদনের প্রেক্ষিতে পুলিশ কমিশনার স্যার অন্য ইউনিট থেকে যে পুলিশ নিয়োগ দেয়, মোতায়েন করে এই শৃঙ্খলা রক্ষার্থে, সেই পুলিশদেরকে অতিরিক্ত পুলিশ বলা হয়। এটা হচ্ছে 36 ধারা ডিএমপি অধ্যাদেশের, ঠিক কিনা? 36, এটা নিয়ে আমাদের কারো কোনো ডাউট নাই বা সে নাই। আর 37 ধারা বাতিল, 38 39 40 এই তিনটা ধারা। এখানে বলা হয়েছে কুলোক মানে খারাপ লোক, আর 39 বলা হয়েছে অপরাধের সাথে জড়িত ব্যক্তি, আর 40 ধারায় বলা হয়েছে অপরাধের সাথে অলরেডি জড়িত ব্যক্তি, সে দণ্ডপ্রাপ্ত হয়েছে, এইরকম ব্যক্তি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাহলে এই কুলোক, অপরাধের সাথে জড়িত ব্যক্তি আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, এই তিন ধরনের ব্যক্তিকে মেট্রো এলাকা থেকে পুলিশ কমিশনার মহোদয় অপসারণ করতে পারেন। এই ক্ষমতা পুলিশ কমিশনার স্যারের আছে। তো এই ষষ্ঠ অধ্যায়ের এই তিন ধরনের ব্যক্তির মধ্য দিয়ে আমরা এই 38 থেকে 40 ধারার যে আলোচনা, এটার মধ্যে দিয়ে আমাদের ক্লাসের বিষয়বস্তু আমরা একেবারে এক ধারা থেকে 45 ধারা পর্যন্ত 7টা অধ্যায় আছে, 6টা অধ্যায়ের বিষয়বস্তু খুব সুন্দরভাবে সুকৌশলে ম্যাজিক্যাল ওয়েতে সমাপ্ত করতে সক্ষম হয়েছি। আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই যারা ধৈর্য সহকারে শুনেছেন, প্রত্যেকেই ক্লাসের বিষয়বস্তু খুব সুন্দরভাবে মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আয়ত্ত করতে সক্ষম হয়েছেন। কারা কারা সক্ষম হয়েছেন একটু লাভ রিয়েক্ট দেন তো আজকের ক্লাসটার জন্য। লতিফ ভাই, ফাইন। শামীম ভাই, শাহজাহান ভাই, নোমান, তরিকুল স্যার। আচ্ছা, আমরা ধরেই নিলাম আমাদের ক্লাসের সবাই মানে ক্লাসটা অনেক বেশি উপভোগ করছে এবং খুব চমৎকারভাবে 7টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায় সমাপ্ত করতে সক্ষম হয়েছে। আগামীকালকে ক্লাস আরো বেশি ম্যাজিক্যাল ওয়েতে, আমাদের আরো 21টা ধারা পড়তে হবে। ওই 21টা ধারা আমরা ম্যাজিক্যাল ওয়েতে শিখে ফেলবো। সবাই একটু ধৈর্য সহকারে আগামীকালকে ক্লাসে জয়েন হবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের ক্লাসটা আমি এখানে স্যার সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ স্যার সবাইকে। একটু কথা